নমস্কার, শুভ সন্ধ্যা। অতিমারি বা মহামারী যাই বলুন, সব কিছুর আবহের মধ্যেও আজ দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টার স্বামীজির আদর্শে অনড়। 128তম শিকাগো বক্তৃতার বর্ষপূর্তিতে আজ আমাদের এই নিবেদন। অন্য বছর আমরা যেরকমভাবে অনুষ্ঠান করে থাকি, এবার তার ধরনটা হয়তো অন্য, কিন্তু আমাদের প্রচেষ্টা আগের বারের মতোই। এবারেও আমরা চেষ্টা করেছি যতটুকু তুলে ধরার। আমরা আপনাদের সামনে গ্রামের বাচ্চাদের কিছু অনুষ্ঠান তুলে ধরব, বিশিষ্ট কিছু মহারাজদের বক্তব্য তুলে ধরব, তার সাথে থাকবে আমাদের দিব্যায়নের প্রাণপুরুষ শ্রী শৈলেন মিত্রের কিছু বক্তব্য। আমরা অনুষ্ঠান শুরু করব একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে। উদ্বোধনী সঙ্গীত আমি পরিবেশন করব, আমি গৈরিক চট্টোপাধ্যায়। স্বদেশ বিদেশ উছলে উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলেছে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ উছলে উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলেছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের ছক গন্ধ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলে উঠিল উদিল যেদিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি সৃষ্টি বরষিয়া শিষ সঙ্গে। প্রেমের পূর্ণ প্রবাহে সাজিল গৌর নিত্যানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্ম বাণী, পাশ্চাত্য শেখা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। শিকাগো সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব, শুনিল প্রাসাদ বাসী। শিকাগো সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব, শুনিল প্রাসাদ বাসী। শ্রীজিরে শ্রীমন কুঞ্জ কুটির তীর
স্বদেশ মন্ত্র। ঝাড়গ্রাম থেকে কিছু ছাত্রছাত্রী আমাদের স্বদেশ মন্ত্র পাঠ করে পাঠিয়েছেন। শুধু ঝাড়গ্রাম কেন, বিভিন্ন জেলার যেই সব স্কুলের সাথে দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টার জড়িত আছেন, সেখানকার ছাত্রছাত্রীরা প্রত্যহ স্কুলে এসে স্বামীজি স্বদেশ মন্ত্র কণ্ঠস্থ বলেন। আমরা যখন বিভিন্ন কাজে সেই সব স্কুলে গিয়েছি, আমরা নিজেদের কানে শুনে আপ্লুত ও অভিভূত। আর ঝাড়গ্রামের কিছু স্টুডেন্ট আমাদের স্বদেশ মন্ত্র পাঠ করেছেন, শুনে নিন। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমোপেক্ষা, এই দাসলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সবমলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপবাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্র সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়া ছায়ামাত্র, ভুলিও না নিজ জাতির মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিষ্যজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যে বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরনাথ, হে জগদম্বে, আমার মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমার মানুষ করো সাইবে। স্বদেশ মন্ত্রর পরে বক্তব্য রাখবেন দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টারের অধ্যক্ষ শ্রী শৈলেন মিত্র। নমস্তে জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সমবেত শ্রুতিমণ্ডলীকে আজকে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 28তম সমাপন দিনের জন্য স্বাগতম। দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টার সৃষ্টি হয়েছিল 1992 সালের 5 মে। আজকে আমার মনে হচ্ছে সেই বছরেই প্রথম 11 সেপ্টেম্বর শিকাগো বক্তৃতার অনুষ্ঠান আমরা করলাম ছোট্ট করে। সেখানে সম্ভবত 4 জন বা 5 জন স্টুডেন্ট সবে ভর্তি হয়েছিল, তাদের নিয়ে। তারপর আস্তে 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 আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, মানুষের আনাগোনা বেড়েছে, স্বামীজির ভাব প্রচারে মানুষ যুক্ত হয়েছে। এইভাবেই আমাদের অনুষ্ঠানে এগিয়ে চলেছে। দিব্যায়ন এটা 28 বছরের অনুষ্ঠান করছে, কিন্তু শুনলে আপনাদের আনন্দ হবে, এইটা আমাদের 308তম অনুষ্ঠান। যদি আপনাদের মনে হয় যে 28 বছরে 308তম অনুষ্ঠান কি করে হচ্ছে, তাহলে আপনারা জানবেন দিব্যায়নের সঙ্গে যুক্ত যে 42-44টা স্কুল আছে, এই স্কুলগুলোতে গত 12, 13, 10 বছর ধরে কিন্তু প্রত্যেকটি শিকাগো বক্তৃতার অনুষ্ঠান তারা নিজেদের স্কুলের বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করে। অনুষ্ঠানগুলো যেভাবে হয়, গ্রামের স্কুল, গ্রামের বাচ্চাদের নিয়ে ওখানে একটা গ্রাম পরিক্রমা হয়, স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ হয়, এবং তারপরেতে স্বামীজির দ্বিতীয় দিনের বক্তব্য ওয়াই ডু উই ডিসএগ্রি, পুয়ার ম্যান, এইটা বাচ্চারা অভিনয় করে, এবং আর কিছু অনুষ্ঠানের মাধ্যমে সেই দিনটার মতো অনুষ্ঠানটা শেষ হয়। আমরা এখানে যে অনুষ্ঠানটা করি, বিভিন্ন কর্পোরেট হাউসে গিয়ে স্বামীজির শিকাগো বক্তৃতা ভারতবর্ষের উত্থানের জন্য শ্রীরামকৃষ্ণের দ্বারা পরিচালিত সেই ভাবাদর্শ যাতে মানুষের মধ্যে প্রচারিত হয়, সেই জন্য আমরা বিভিন্ন কর্পোরেটে গিয়ে অনুষ্ঠানটা আমরা করে থাকি। এই বছরে কোভিড-19 এই সিচুয়েশনের জন্য আমাদের কোনো অনুষ্ঠানই করা যায়নি।
মূলত গ্রামের শিক্ষকদের উৎসাহে এবং তাদের অনুরোধে আমরা এই অনুষ্ঠানটা করছি। কিন্তু আপনারা জানবেন, শিকাগো বক্তৃতার অনুষ্ঠান হয়েছিল 11 থেকে 27 সেপ্টেম্বর। এর মধ্যে স্বামীজির 6টা লেকচার ছিল। সেই 6টা লেকচারের দিন ধরে এই স্কুলের বিভিন্ন ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিতেন যে কে কোন দিনকার অনুষ্ঠানটা করবে। শুধুই শিকাগো বক্তৃতা 11 সেপ্টেম্বর নয়, পুরোপুরি 11 থেকে 27 তারিখ অবধি যে অনুষ্ঠানটা গুলো হয় সেইভাবে ধরে মাস্টার মশাইরা ভাগ করে নিতেন। এবার সেই হিসেবেতেই আমরা 27 সেপ্টেম্বরটাকে, আজকের দিনটাকে ধরে নিয়েছি শিকাগো বক্তৃতার উদযাপনের দিন হিসেবে, 128তম দিন। আজকের দিনটা অনুষ্ঠান করতে গিয়ে আমাদের কাছে একটা দুঃখজনক ঘটনা আমরা স্মরণ করছি। আমাদের অত্যন্ত কাছে দীপায়নের একটা অবিচ্ছেদ্য অংশ শ্রী অমরনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি কোভিড-19 আক্রান্ত হয়ে কিছুদিন আগে পরলোক গমন করেছেন। তার স্মৃতিতে আমরা শোকাহত। আজকে শিকাগো বক্তৃতার যে অনুষ্ঠান আমরা শুরু করেছি সেটা শ্রীরামকৃষ্ণের আদর্শ। তিনি বলেছিলেন তোকে এই কাজ করতে হবে, সেই জন্যই তার দ্বারা আদিষ্ট হয়েই কিন্তু স্বামীজি এবং শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে আমেরিকা যাত্রা করেছিলেন। শিকাগো বক্তৃতা বা আমেরিকা যাত্রা সবকিছুর মধ্যে দীপায়ন একটা জিনিসকে ধরে চলে, সেটা হচ্ছে স্বামীজির আদর্শেতে শিক্ষার প্রসার। আপনারা দেখবেন গ্রামের কয়েকটি বাচ্চা সামাজিক দূরত্ব রেখে তারা কিন্তু স্বামীজির স্বদেশ মন্ত্র এখানে পাঠ করেছেন, আপনারা একটু পরেই দেখতে পাবেন। এই স্বদেশ মন্ত্র 42টা স্কুলের প্রতিদিন সকালবেলা একটা প্রাথমিক অবস্থাতে বা প্রেয়ার হিসেবে ধরা হয়। এখানেতে যেহেতু স্কুলে যাওয়া যাবে না, সেই জন্যই বাচ্চাগুলো বাইরে দাঁড়িয়ে স্বদেশ মন্ত্র পাঠ করছে। আর বাকি এখানকার মাস্টার মশাইদের কথা, বর্তমান যে পরিস্থিতিতে স্বামীজি শুধুই কি শিক্ষার জন্য আমেরিকা যাত্রা করেছেন তা নয়, ভারতবর্ষের সার্বিক জাগরণের জন্য স্বামীজির এই যাত্রা বা ঠাকুরের নির্দেশ। সেই হিসেবেতে এই কোভিড-19 অবস্থাতে দিব্যায়ন তাদের সামান্য সাহায্য নিয়ে কিছু কিছু গ্রামের স্কুলেতে তাদের যে দরিদ্র ছাত্রছাত্রীরাতে তাদের জন্য কিছু সাহায্য তুলে দিয়েছে। স্বামীজির আদর্শ দিব্যায়নের ক্ষেত্রে কিভাবে পরিচালিত হয় সেটা শুনলে আপনাদের আনন্দ হবে। দিব্যায়ন যত টাকা এখান থেকে পাঠাতে পেরেছে, ওখানকার মাস্টার মশাইরা, গ্রামের মাস্টার মশাইরা প্রায় সমপরিমাণ টাকা বা কোনো কোনো স্কুল তার চেয়ে বেশি টাকা তুলে সাহায্য হিসেবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। দিব্যায়ন থেকে সাহায্যের পরিমাণটা ছিল ৭৮,০০০ টাকার মতো। আপনারা ভাবতেই পারেন ওখানকার মাস্টার মশাইরা প্রায় সমপরিমাণ টাকাই তুলেছে এবং তারাও কিন্তু দিব্যায়নের মেম্বার। শুধুমাত্র যে শিক্ষার জন্য নয়, সমগ্রভাবে মানুষ হয়ে ওঠা, যেটা ঠাকুরের আদর্শ ছিল, শিবজ্ঞানের জীব সেবা। কিছু ছাত্র ছাত্রীকে যাদের আমরা যোগাযোগ করতে পেরেছি এই অবস্থাতে, তাদের দু একজনকে আমরা উপস্থিত করতে পেরেছি যারা দিব্যায়ন থেকে শুরু থেকে কিছু কিছু খাতা, পেন্সিল, লেখাপড়ার সামগ্রী পেয়ে বা অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজির দ্বারা, স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা তাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। অতএব শুধুমাত্র শিকাগো বক্তৃতার একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে দিব্যায়ন সীমাবদ্ধ নয়, সেই অনুষ্ঠানকে যাতে সার্বিকভাবে সমাজের বুকে প্রতিফলিত করা যায় তার চেষ্টাতে কিন্তু 1992 সাল থেকে এই 28 বছর ধরে যুক্ত। এছাড়াও দিব্যায়নের যে অন্যান্য কর্মকাণ্ড থাকে সেটা হচ্ছে, আপনারা শুনে আনন্দ পাবেন যে স্বামীজির ভারত পরিক্রমা শিকাগো যাত্রার আগে এই প্রাইমারি স্কুলের ক্লাস 4 এর বাচ্চারা
তাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং করার কথা নয়, কিন্তু তাদের মাস্টার মশাইরা অনুপ্রাণিত হয়ে এই বাচ্চাগুলোকে অনুপ্রাণিত করে স্বামীজির শিকাগো বক্তৃতা, স্বামীজি ভারত পরিক্রমা, ভারতবর্ষে কোন কোন জায়গায় স্বামীজি গিয়েছিলেন সেগুলো তারা আমাদের কাছে এঁকে পাঠাতো। সবটাই এবছরের অবস্থার জন্য বন্ধ হয়ে আছে। ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের প্রার্থনা, এই মহামারী তাড়াতাড়ি দূর হোক, আমরা আবার সমবেত হই, এই স্কুলের বাচ্চাদের কাছে আমরা আবার যেতে পারি, তারাও স্বামীজির আদর্শে মাস্টার মশাইদের থেকে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে চলুক। ধন্যবাদ। শিকাগো বক্তৃতার একটি বিশেষ দিনে স্বামীজির ওয়াই ডু উই ডিসএগ্রির ওপর একটি খুব বিখ্যাত আলোচনা আছে। এই আলোচনার উপর ভিত্তি করে স্কুলের বাচ্চারা একটি ছোট্ট নাটক উপস্থাপনা করেছেন, দেখে নিই আমরা সেটা। ভয়াবহ পরিস্থিতিতে ঠেঙ্গামারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র একটা নাটক করছে। নাটকটির নাম হচ্ছে কুঁয়োর ব্যাঙ। আপনারা দেখতে থাকুন। আমি এইখানে আছি, কি সুন্দর আমার ঘর, চারিদিক সাজানো গোছানো। এইটা একটা খাবার খাই। আবার কি রে বাবা? বলি কোথা থেকে আসা হয়েছে? সমুদ্র থেকে। কোথা থেকে? সমুদ্র থেকে। কি বলে রে বাবা? সমুদ্র 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 থেকে। সে আবার কি? সে অনেক বড়, অনেক জল। এই এত বড় হবে? এতটা জল হবে? হ্যাঁ গো হ্যাঁ, অনেক বড়, অনেক জল। কিছুতেই হতে পারে না। আমার কুয়োর থেকে বড় আর কিছুই হতে পারে না এই পৃথিবীতে। তুমি কি মূর্খের মতো বকছো? সমুদ্রের সঙ্গে কুয়োর তুলনা? মিথ্যাবাদী নয় তো আবার কি? আমার কুয়োর থেকে সমুদ্রকে বড় বলা হয়? মেরাও এখান থেকে, মেরা মেরা। আমার কুয়োর থেকে বড় আর কিছুই হতে পারে না। এখন আমরা স্কুলের কিছু শিক্ষকদের বক্তব্য শুনে নেব। নমস্কার, আমি সরিডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা মাহাতো। প্রথমে সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী সাধুচরণ মাহাতো মহাশয়ের হাত ধরে 2009 সাল থেকে দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টারের সাথে যুক্ত আছি। তাদের অনুপ্রেরণায় বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদ্যালয় পরিচালনা করার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ চারিত্রিক গঠন লক্ষ্য করা গেছে। তারা সকলেই সুশৃঙ্খলভাবে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তারা সকলে শ্রদ্ধাশীল ও পঠন পাঠনে বিশেষ মনোযোগী। তাছাড়া শরীরচর্চা বিষয়েও তারা খুব আগ্রহী। ফলে তাদের সুস্থ মন ও সুস্থ শরীর গঠন করতে বিশেষ ভূমিকা পালন করেছে। যারা বিদ্যালয় ছেড়ে গেছে সেই সব ছাত্রছাত্রীদের লক্ষ্য করা গেছে তারা খুব শ্রদ্ধাশীল এবং সৎভাবে মনোযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমার বিদ্যালয় পুরুলিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানকার অধিকাংশ ছাত্রছাত্রী আদিবাসী ও খুবই দরিদ্র শ্রেণীর। তাই আপনাদের সহযোগিতা তারা বিশেষ উপকৃত হয়েছে।
তাই আপনাদিগকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পরবর্তীকালে যাতে স্কুল পরিচালনার জন্য আপনাদের মূল্যবান পরামর্শ পাই তার জন্য অনুরোধ জানাই। পরিশেষে সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করছি। নমস্কার। রামকৃষ্ণ মঠ রাউরকেল্লার অধ্যক্ষ স্বামী বুদ্ধ দেবানন্দ মহারাজ দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টারের জন্মলগ্ন থেকে যে নিগুড় সম্পর্ক তার সাথে গড়ে ওঠে তা এই স্বল্প সময়ে ব্যক্ত করা যাবে না। দীর্ঘ 10 বছর শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাস এই দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টারে ঝড় জল অতিক্রম করে উনি করে গেছেন। তার সাথে উজাড় করে দিয়েছেন নিজের ভালোবাসা। আজ আমরা তাকে পেয়েছি আমাদের মধ্যে। শিকাগো বক্তৃতার মূল ভাব সম্পর্কে উনি কিছু বক্তব্য রাখবেন। জয়তু বিবেকানন্দ। 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে একটি বিশেষ অধ্যায়। 1893 স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা। আমেরিকা থেকে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে স্বামীজি বলেছিলেন, ভারতবর্ষের ঋষি মুনিদের উপলব্ধ সার্বজনীন সত্য। মানব সভ্যতার মূল ভিত কি হতে পারে এবং কি হওয়া উচিত, মানব সংস্কৃতির মূল সুর কি হতে পারে এবং কি হওয়া উচিত, সমগ্র মানব জাতিকে একটি ছাতার তলায় নিয়ে আসার মূল মন্ত্র কি হতে পারে। মনে হয়েছিল যেন স্বামীজি তিনি 5000 বৎসরের বৈদিক সভ্যতার অসংখ্য ঋষি মুনিদের প্রতিনিধি হয়ে কথা বলছেন। মনে হয়েছিল তিনি যেন ভগবান বুদ্ধের হয়ে কথা বলছেন। মনে হয়েছিল তিনি যেন ভগবান খ্রিস্টের হয়ে তিনি কথা বলছেন। সকল মানব জাতির যত প্রেরণার যে উৎস, যে মহাপুরুষ, তাদের হয়ে যেন তিনি কথা বলছেন। হে মানব জাতি, সত্যকে আশ্রয় করো, জ্ঞানকে আশ্রয় করো, দয়াকে আশ্রয় করো। প্রেমই শেষ কথা, যা মানুষকে দেবতায় পরিণত করে। আজ কবিগুরু রবি ঠাকুরের কথায়, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিথুর দণ্ড, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। স্বামীজি তার প্রথম দিন বলেছিলেন, sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. Swamiji used very strong words. You find it here. He says, these dividing forces destroyed the human civilizations, and one after another. Swamiji says that these dividing forces destroyed human civilizations one after another. He says these dividing forces is horrible demons. This is high time for humanity to realize it if we want to survive together. এখানে স্বামীজি স্পষ্ট ভাষায় মানব জাতির বর্তমান অবস্থাকে তুলে ধরেছেন। হিংসা মানব সভ্যতাকে ধ্বংস করেছে। মানব জাতিতে বিভাজনকারী এই হরেবল শক্তি হচ্ছে সাম্প্রদায়িকতা। এই ধর্মীয় মেরুকরণের সঙ্গে আজ যুক্ত হয়েছে আরো অনেক বিভাজনকারী শক্তি, যেমন জাতপাত, জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক সংগ্রাম।
ইকোনমিক ওয়ারফেয়ার। এই শক্তিকে স্বামীজি বলছেন হরেবল ডিমন্স, ভয়ঙ্কর আসরিক শক্তি বলে স্বামীজি উল্লেখ করেছেন। মানব জাতি আজ ঘোর সংকটের সম্মুখীন। মানব সভ্যতার অস্তিত্বের প্রশ্ন, মানব সংস্কৃতির মলিনতার প্রশ্ন। ধর্ম আজ ভোগবাদ আর জড়বাদের প্রভাবে মূল সত্য থেকে ভ্রষ্ট। সভ্যতার নিদর্শন আজ শুধু কি? ভোগ আর সমৃদ্ধি। সংস্কৃতি আজ কি? অন্তঃসার শূন্য, ইন্দ্রিয় সুখ সর্বস্ব, শুধু আমোদ প্রমোদ বিনোদন। ধর্মের যে মূল কথা, ধর্মের মূল কথা মানুষের দেবত্বের বিকাশ, আত্মবোধের জ্ঞান, প্রেম, মৈত্রী, দয়া আজ আর নেই। স্বামীজির ধর্মের সংজ্ঞা পাল্টে দিয়েছেন। স্বামীজি বলছেন, রিলিজিয়ন ইজ এ ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি ইনহেরেন্ট ইন ম্যান। মানুষের ভিতর যে দেবত্ব আছে তার বিকাশই ধর্ম, সেটা যেভাবেই হোক না কেন। আর বলেছেন, স্পিরিচুয়ালিটি বা ধর্ম ইজ অলসো এ সায়েন্স, অ্যাজ দেয়ার ইজ ফিজিক্যাল সায়েন্স টু নো দি আউটার নেচার, so also there is a spiritual science to know our inner nature, which is divinity. আর বলেছেন practical Vedanta. He used the word practical, means truth must be implemented in day-to-day life and in the society. ঋষি মুনিদের কণ্ঠে যে সত্য ধ্বনিত হয়েছিল সত্য যুগে, সেই সত্য স্বামীজি বিশ্ববাসীকে শোনালেন। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাः আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। ঋষিগণ যখন সমগ্র বিশ্ববাসীকে উদ্দেশ্য করে কথা বলেছিলেন, তখন সভ্যতা শিক্ষার বিস্তার সমগ্র পৃথিবীতে হয়নি। আজ স্বামীজি যখন বলছেন, সেই প্রাচীনদের প্রতিনিধি হয়ে বলছেন, তখন মানব জাতি শিক্ষার আলোকে আলোকিত। তবু কি মানব জাতি বুঝবে না? তাহলে শিক্ষার আলোর তবে কি মূল্য, যদি আমরা এই শিক্ষা, বুদ্ধের শিক্ষা, খ্রিস্টের শিক্ষা, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা, শ্রী রামচন্দ্রের শিক্ষা, স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের মাধ্যমে যেটা আমরা পৌঁছে দিচ্ছি, সেটা আজও কি মানুষ বুঝবে না? তাই আমাদের কবি নজরুল ইসলাম বলছেন, সত্য যুগের পুণ্য স্মৃতি কলিতে আনিলে তুমি তাপস। বলছেন, স্বামীজি বলছেন, তোমরা অমৃতের পুত্র। অজ্ঞানের পারে সেই জ্যোতির্ময় চৈতন্যের সাথে মানুষের যোগসূত্র আছে। স্বামীজি আরেকটি কথা বলেছেন প্রথম দিন, যে এই ধর্মসভা বিভাজনকারী শক্তির শেষ মৃত্যু ঘণ্টা, ডেথ নেল অফ অল দিস ডিভাইডিং ফোর্সেস। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের আগমন সত্য যুগের সূচনা। সত্যযুগ stands for truth, justice, righteousness, wisdom, love and solidarity of humanity. আজ স্বামীজিকে আমাদের চাই। নূতন জন্ম নূতনতব জন্ম লাগি কাতর যত প্রাণী, করত্রাণ মহাপ্রাণ আনো অমৃতবাণী। ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। নমশ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তপহারিণে। মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি পরিবেশন করবেন শ্রীমতী সুপ্রীতি ভট্টাচার্য। Oh
রিসার্চ সেন্টার যেই সব গ্রামে স্কুলগুলিতে শিক্ষা সামগ্রী দিয়ে এসেছেন বছরের পর বছর, সেই সামগ্রী নিয়ে যারা উপকৃত হয়েছেন তাদেরই মধ্যে কিছু স্টুডেন্টদের আমরা পেয়েছি। তাদের কিছু বক্তব্য আমাদের সাথে তারা ভাগ করে নিয়েছে। অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যমা অমৃতগময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার, আমি আস্তিক মাহাতো, গ্রাম বেঞ্চাবনি, পোস্ট শ্যামপুর, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আমি ছোটোবেলায় বেঞ্চাবনি প্রাইমারি বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। এরপর জিতুছড়ি দেবাশিস হাই স্কুল ও পুরুলিয়া জেকে কলেজ থেকে আমি গোল্ড মেডেলিস্ট পেয়েছি ইতিহাস বিভাগ থেকে। এরপর আমি পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ফাইনাল সেমিস্টারের একজন ছাত্র। আমি ছোটোবেলায় প্রাইমারি বিদ্যালয়ে পড়াশোনা করার সময় আমাদের প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মুখ্যটি মহাশয় এর কাছ থেকে পেয়েছি অনুপ্রেরণা, একটা মানুষের মতো মানুষ হওয়ার অনুপ্রেরণা, জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা। এমনকি তিনি শুধু একজন শিক্ষক হিসেবে নয়, তিনি শুধু শিক্ষার দিকটিকে গুরুত্ব দিয়েছিল কালচারাল দিকটি, একটা মানুষের মতো মানুষ হওয়ার যে সমস্ত গুণ, এমনকি খেলাধুলা সমস্ত দিক থেকেই তিনি আমাদের সহযোগিতা করেছেন। এমনকি তিনি তার সময়ে বেঞ্চাবনি প্রাইমারি বিদ্যালয়ের নাম রাজ্যের একটা সম্মানজনক স্থানে পৌঁছেছিল। হয়তো রাজ্যের 5টা প্রাথমিক বিদ্যালয়ের 5টার মতো হয়তো 5টার একটা আমাদের প্রাইমারি বিদ্যালয়ের নাম হয়তো সেখানে উঠে এসেছিল। এটাই জেলার প্রথম, তার সময় জেলার প্রথম প্রাইমারি বিদ্যালয়ের সুনাম উঠে এসেছিল আমাদের বেঞ্চাবনি প্রাইমারি বিদ্যালয়। আমি যখন গোল্ড মেডেলিস্ট পেয়েছি, স্যার আমার পাশে ছিল। সত্যি স্যারের অবদান ভোলা যায় না। আর এই বর্তমানে লকডাউন জনিত পরিস্থিতিতে আমি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে মাস্ক, স্যানিটাইজার পার্শ্ববর্তী গ্রামের মানুষদের বিতরণ করেছি। এমনকি আমি চাই সমাজ সংস্কারমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে, জীবনে প্রতিষ্ঠিত হয়ে সমাজ সংস্কারমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সমাজের মানুষের সেবা করতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। এমনকি আমি দেখেছি যে এখন বর্তমানে যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা, ভাই বোনেরা বেঞ্চাবনি প্রাইমারি বিদ্যালয়ে পড়াশোনা করে, তারা দিব্যায়ন নামক সংস্থা থেকে বই, খাতা, কলম সহ আর নানা ধরনের সুবিধা পায়। সত্যি তাদের এই কাজের জন্য তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা যেভাবে সাহায্য করে এসেছেন তা সত্যি তাদের অবদান অবিস্মরণীয়, এটা প্রশংসার যোগ্য। এমনকি আমরা দেখেছি যে দিব্যায়ন থেকে তারা এসে আমাদের যে একটা আমাদের সাথে একটা সুসম্পর্ক, এটাও সত্যি অবিস্মরণীয়। আমিও চাই যে এইসব কিছু তাদের মতোই কাজ করতে, স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে, মা শারদা, রামকৃষ্ণদেব ঠাকুর এদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সংস্কারমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। নমস্কার। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম, তস্ম শ্রী গুরুবে নম। নমস্কার। আমি অসিত মাহাতো, পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত কর্মাটাঁড় গ্রামে আমার জন্ম। আমার প্রাথমিক শিক্ষা কর্মাটাঁড় প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে আমি কলেজে পড়াশোনা করছি। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় কলকাতার দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টারের সান্নিধ্যে আসি। শিক্ষক মশাইদের স্নেহ, ভালোবাসা, শিক্ষাদান এবং দিব্যায়নের প্রেরিত শিক্ষা সামগ্রী, শীতবস্ত্র ইত্যাদি লাভ করেছি। চরম সংকট আর্থিকের দিনেও
বিদ্যালয়ে সুশিক্ষা লাভ করেছি। বর্তমানে কোভিড-19 মতো মহামারীর সময় গ্রামের দুস্থ মানুষদের পাশে নিজের সাধ্যমতো সাহায্যের ক্ষুদ্র প্রয়াস করেছি। মানুষকে সচেতন করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে শিক্ষক হয়ে নতুন প্রজন্মকে প্রথাগত শিক্ষার পাশাপাশি তাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যন্ত এলাকার মানুষদের কুসংস্কার মুক্ত করতে চাই। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কাছে প্রার্থনাতে আমি সৎ পথে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। নমস্কার। পাথরকাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রীযুক্ত সমরেশ মুখুটির কণ্ঠে আমরা স্বামীজির শিকাগো বক্তৃতার শেষ দিনের বক্তব্যটি শুনে। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম নমো শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ। নমস্কার, আমি সমরেশ মুখুটি, সহকারী শিক্ষক, পাথরকাটা প্রাথমিক বিদ্যালয়, জেলা পুরুলিয়া। আজ আমি স্বামীজির শিকাগো ধর্ম মহাসম্মেলনের 27শে সেপ্টেম্বরের বিদায় ভাষণ পাঠ করে শোনাচ্ছি। অবশেষে বিশ্ব ধর্ম মহাসম্মেলন বাস্তবে রূপায়িত হয়েছে এবং একে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করেছেন যারা, করুণাময় ঈশ্বর তাদের সহায়তা করেছেন এবং তাদের নিঃস্বার্থ পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি সেই মহানুভব ব্যক্তিদের ধন্যবাদ জানাই যারা তাদের উদার হৃদয় ও সত্যানুরাগ দিয়ে প্রথমে এই স্বপ্ন দেখেছিলেন এবং সেই সমস্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। এই সভামঞ্চ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই সেই শিক্ষিত ছাত্রীমণ্ডলীকে যারা সব সময় আমার প্রতি সদয় মনোভাব প্রকাশ করেছেন এবং বিভিন্ন ধর্মের বিরোধ কমাতে ভাবগুলি সহায়তা করে তার প্রত্যেকটিকে সঠিকভাবে অনুধাবন করার জন্য, ওইগুলির জন্য আমি বিশেষভাবে তাদের ধন্যবাদ জানাই। এই ঐকতানের মধ্যে মাঝে মাঝে কিছু বেসুরো সুর শোনা গেছে, আমি তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ তাদের স্পষ্ট বৈপরীত্য সমন্বয়ের সাধারণ ঐকতানকে আরও মধুর করে তুলেছে। ধর্মীয় ঐক্যের সাধারণ ভিত্তি সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। আমি এখনই এই বিষয়ে আমার নিজস্ব মত পেশ করছি না, কিন্তু যদি কেউ এখানে এই আশা পোষণ করেন যে একটি ধর্মের অভ্যুদয় ও অপর ধর্মগুলি বিনাশের দ্বারা এই ঐক্য আসবে, তবে আমি তাকে বলবো, ভাই, এ তোমার দুরাশা। আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক? ভগবান না করুন। আমি কি চাই হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক? ভগবান তা না করুন। মাটিতে বীজ পোতা হলো, মাটি, বাতাস আর জল তার চারদিকে রয়েছে। বীজটি কি মাটি, বাতাস বা জল হয়ে যায়? না, চারাগাছ হয়, ওই চারাগাছ বড় হয়, মাটি, জল, বাতাসকে আত্মস্থ করে সেগুলোকে বৃক্ষের উপাদানে পরিণত করে এবং ক্রমশ বৃক্ষ হয়ে বেড়ে ওঠে। ধর্মের ক্ষেত্রেও একই কথা। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, কিংবা হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেককেই অন্য ধর্মের ভাবগুলিকে আত্মস্থ করবে এবং নিজের নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে। যদি এই ধর্ম মহাসভা জগতে কোনো কিছু প্রমাণ করে থাকে, তাহলে এই সাধুতা, পবিত্রতা আর দয়াদাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্ম পদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন। এই সব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর শুধুমাত্র তার ধর্মই টিকে থাকবে, তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র। তার জন্য আমি আন্তরিক দুঃখিত। তাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, তার মতো মানুষের বিরোধিতা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। নমস্কার। বেনারস রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালের সাথে যুক্ত স্বামী কৃপাকরানন্দ মহারাজ, তার
শিকাগো বক্তৃতার ওপর কিছু বক্তব্য উনি আমাদের বেনারস থেকে রেকর্ড করে পাঠিয়েছেন, যেটা আমরা শুনে নিই। মহারাজ, আমাদের সশ্রদ্ধ প্রণাম। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আমি দিব্যায়নের পক্ষ থেকে প্রভাত রায়, আপনাকে সশ্রদ্ধ প্রণাম, আর দিব্যায়নের সবার তরফ থেকে আপনাকে প্রণাম করছি। আজ আপনাকে আমরা পেয়েছি, কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে এসেছে। এখন দীর্ঘদিন এক অজানা ভাইরাসের অজানা আতঙ্কে আমরা আতঙ্কিত হয়ে আছি, অন্তর্মুখী হয়ে গেছে একটু মনটা, বহির্মুখী ছিল, আমরা সবাই ব্যস্ত ছিলাম। এখান থেকে আমাদের চিন্তা ভাবনা কিছু পরিবর্তন আসতে চাইছে। সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে শিক্ষার, স্বামীজির যে শিক্ষার আদর্শটা ছিল, সেই আদর্শে আমরা কিছু, একটা সময় যখন স্বামীজি চেয়েছিলেন প্রযুক্তিবিদ্যা আর বিজ্ঞানকে শুধু নিয়ে আসছে, আমাদের সনাতন ভারতবর্ষের যে ধর্ম কিংবা চিন্তা, সামাজিক বৃত্তি, এগুলো মধ্যে বিজ্ঞানকে শুধু আনতে, কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে আরো অনেক ভাবধারা আমাদের মধ্যে এসে হয়তো কিছু কিছু বিভ্রান্তি তৈরি করেছিল। সেই জন্যে আমাদের মধ্যে শিক্ষা যে স্বপ্ন, সেই স্বপ্নটা একটু অন্যদিকে বয়ে চলে গেছিল। আমাদের মনে হয়েছে, এখন মনে হচ্ছে যে হয়তো আমাদের শিক্ষার স্বপ্ন, একটা শিক্ষা হলে যখনই একটি ছাত্র শিক্ষিত হতে যাচ্ছে তার মনের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়, সেই স্বপ্নটা হয়তো আমরা কিছু ভুল তথ্য তাদের মধ্যে দিয়েছি। সেই জন্যে আমরা কিছু কিছু সমাজের মধ্যে অসুবিধে পেয়েছি এবং এখনো পাচ্ছি, যেটা থেকে আমাদের মুক্ত হতেই হবে। তো স্বামীজি, আপনি বলুন, এই করোনার যে সময়ে আমরা যে অন্তর্মুখী মন, আমাদের যে রাস্তা খুঁজছি আমরা, যে সত্যি কি আমরা আগের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কি, যেটা ভেবেছিলাম যে আমাদের অনেক প্রাচুর্য দেবে, ঐশ্বর্য দেবে, বৃত্ত দেবে, নাম দেবে, যশ দেবে, সেখান থেকে কিন্তু আজকে আমরা যে ঘরের মধ্যে বন্দী হয়ে গেছি, কিন্তু এগুলো আর আমরা পাবো বলে মনে হচ্ছে না। কেন, পরবর্তীকালে এটাই যে পেলেও এটাই যে মূল জীবনের অঙ্গ, এটা কিন্তু আমরা ভাবতে পারছি না। আমরা ভাবছি যে আরো কিছু বোধহয় জীবনে আছে, যেটার মধ্যে শান্তি কিংবা ভালোবাসা সবকিছু খুঁজে পাওয়া যাবে। শিক্ষার আঙ্গনটা একটুখানি চেঞ্জ হয়ে যাওয়া বোধহয় ভালো হবে। তো স্বামীজি, আমাদের একটু পথ দেখান, একটু বলুন যে অ্যাকচুয়ালি আমরা ভুল কোনখানে করলাম, কোনখান থেকে আরো ঠিক করতে পারি। নমস্কার। একটা জিনিস দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে একটি লেখা, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে একটি লেখা লিখেছিলেন কোনো একজন শিক্ষাবিদ লিখেছিলেন, যিনি নাজি ক্যাম্পে মৃত্যু যার হয়নি, তিনি নাজি ক্যাম্পে ছিলেন, যার মৃত্যু হয়নি, তিনি বেঁচে গেছিলেন। তো তিনি একটা জায়গায় লিখছেন, শিক্ষকদের উদ্দেশ্যে লিখছেন, উনি বলছেন যে আমি বেঁচে গেছি, এই নাজি ক্যাম্পে আমাকে মারা হয়নি, কোন রকমে পালিয়েছি। আমি এমন জিনিস দেখেছি যা কোনো মানুষ কোনোদিন যেন না দেখে। উনি দেখেছেন, উনি বলছেন যে আমি গ্যাস চেম্বার দেখেছি যা শিক্ষিত ইঞ্জিনিয়াররা তৈরি করেছে, আমি শিশুদের মারতে দেখেছি শিক্ষিত চিকিৎসকদের দ্বারা, আমি বাচ্চাদের, শিশুদের বিষ দিতে দেখেছি শিক্ষিত নার্সদের দ্বারা, আমি স্ত্রী এবং অন্যান্য বালিকাদের গুলি করে মারতে দেখেছি কলেজ এবং ইউনিভার্সিটির স্নাতকদের দ্বারা। উনি হাত জোর করে বলছেন, একটু আমাদের
শিক্ষকদের উদ্দেশ্যে বলছেন আমাদের একটু এই ছেলেদের একটু করে মানুষ করুন। আমাদের এই শিক্ষিত দানবদের কোনো প্রয়োজন নেই। উনি বলছেন লার্নেড মনস্টার্স, উই নো নিড অফ দিস লার্নেড মনস্টার্স। এবং আরো অনেক কিছু বলেছেন। তো উনি বলছেন যে আমাদের এই শিক্ষা যাতে আমাদের মানুষ করে এটা একটু দেখুন। স্বামীজি বহুদিন থেকে বলে আসছেন শিক্ষা মানুষ করুক, মানুষ করুক, মানুষ করুক। কেউ কথা বুঝতেই পারছেন। কিন্তু যখন এই প্রচন্ড হিংসা, প্রচন্ড অশিক্ষার ঝড় তার ফলস্বরূপ এই ভয়ঙ্কর জিনিস মানুষের সভ্যতাকে শেষ করে দিচ্ছে, নিশ্চিন্তে নিষ্প্রতিবাদে শেষ করে দিচ্ছে। এই করোনার অবস্থায় দেখুন, আমরা ভয় পেয়েছি, আমরা গৃহবন্দী হয়েছি, অসুবিধা ফেস করেছি, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হয়েছে মানুষ তার স্বার্থপরতা নিয়ে বেরিয়ে এসছে, নিঃসংকোচে বেরিয়ে এসছে। পাশের বাড়ি কোনো বৃদ্ধা হয়তো করোনা, খবরে পেয়েছি আমি, বাইরের প্রতিবেশীরা এসে তার বাড়ি থেকে দরজা লক করে দিয়ে চলে যাচ্ছে। তারা একদিন এই শিক্ষা দেখায়নি, তারা বেশ ছিলেন। সুতরাং শিক্ষাহীনতা, এই আমাদের ক্রাইসিস, এই করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অন্তর্মুখ হওয়া তো অনেক পরের কথা। যেখানে স্বাধীনতা নেই, যেখানে স্বাচ্ছন্দ্য নেই, সেখানে অন্তর্মুখীনতা হতেই পারে না। বাধ্যতা কখনো অন্তর্মুখী করতে পারে না মানুষ। সে অন্তর্মুখী হওয়ার সুযোগ আছে। তাহলে তো সবাই যারা জেলে থাকবে তারা অন্তর্মুখী হয়ে যাবে, তা তো হয় না। সুতরাং কথা হচ্ছে শিক্ষা এমন একটি অসাধারণ জিনিস। স্বামীজি বলছেন সব অসুখের ঔষধ, প্যানাসিয়া বলতেন। এডুকেশন ইজ দ্য প্যানাসিয়া। সব অসুখ, সব দুঃখ, সব কষ্ট, সব আন্তর্মানবিক সমস্যার সমাধান হচ্ছে শিক্ষা। শিক্ষা সম্বন্ধে বলতে গেলে কয়েক বছর ধরে বললেও এক্ষণ শেষ হবে, কিন্তু কতগুলো মূল জিনিস আমরা অবশ্যই মনে রাখব। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা বলি তো ভারতের অসাধারণ ঐতিহ্যের কথা বলি, তাহলে ভারতের এই দুর্দশা কেন হচ্ছে? তারও কারণ আছে, তারও কারণ আছে, সেটা আমাদের জানতে হবে। আমাদেরকে জানানো হয়নি, আমরা জানিনি, আমাদের পিতামাতা জানাননি, আমাদের ইউনিভার্সিটি জানায়নি, আমাদের স্কুল জানায়নি, আমাদের প্রতিবেশী জানায়নি, বন্ধু জানায়নি, শুভেচ্ছাকারী জানায়নি, কারণ সে জানে না। জানাটা অত সোজা না। ওরকম মহা মহা মনীষী স্বামীজিকে আসতে হয়েছে, তার কথাই বা কে শুনছে? কেন শুনছে না? কারণ আমরা জানি না যেটা আমাদের প্রয়োজন। ওষুধ রাখা থাকলেই অসুখ ঠিক হয় না, ওষুধকে খেতে হয়। তো এটা আমাদের রঙ্গনাথনজি খুব সুন্দর বলতেন যে গীতা গীতা বললে কিছু হয় না, গীতাকে পুজো করলেও কিছু হয় না, গীতা পড়তে হয়, সে ভাবটি নিতে হয়। ঠাকুর আরো সুন্দর বলতেন যে কোন জল তৃষ্ণা পেয়েছে, সে জল মুখে মাখলেও কিছু হবে না, মাথায় ঢাললেও কিছু হবে না, জল খেতে হবে, তখন জলে তৃষ্ণা মিটে। তো 1835 সালে ঠাকুরের জন্ম ঠিক আগে কলে বলে একজন, তখন আমাদের ব্রিটিশের অধীন। তারা দেখছে যে এই ভারতকে কিছুতেই বাগিয়ে আনা যাচ্ছে না। এই ইতিহাস কিন্তু আপনারা জানেন না, লোককে পড়ানো হয়নি। তারা জানে ভারতীয়গুলো বোকা, হাঁদা, চাটুকার, ইংরেজরা মহান, তাদের মতো অসাধারণ সভ্যতা আমাদের কেউ মানেনি, তাদের মতো লেফট রাইট করে কেউ জানিনি, তাদের মতো ডিসিপ্লিন বলে কিছু হয় না, আমরা নোংরা বস্তিবাসী, এই শিখানো হয়েছে আমাদের। ওরা কি বলছে শুনুন। মেঘলে কি বলেছিলেন পার্লামেন্ট অ্যাড্রেস, ব্রিটেনে বসে বসে বলছেন আমি সম্পূর্ণ ভারত ঘুরেছি এবং আমি একজনকেও দেখতে পাইনি যাকে বলা যায় সে ভিখারি বা চোর। এরকম প্রভূত সম্পত্তি আমি এই ভারতে দেখেছি। আপনি যদি গবেষণা করেন পরে জানতে পারবেন কি করেছিল ওরা। ওরা বলে কথা নয়, কথা হচ্ছে আমরা আমাদের কথা তো ঠিক করতে জানবো।
সেটা আমরা জানি না। তারপরে বলছেন এত ভয়ঙ্কর রকমের নৈতিক বোধ, মরাল ভ্যালুস, এত উচ্চ সংস্কৃতি, পিপল উইথ সাচ এ কালচার। উনি বলছেন যে আমার মনে হয় না আমি কোনোদিনই আমরা একে জয় করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমরা এদের মেরুদণ্ডটা ভেঙে দিতে পারছি। বলে বলছেন সেটা কি মেরুদণ্ডটা? বলছেন তার আধ্যাত্মিকতা এবং তার সংস্কৃতি এবং তাদের ঐতিহ্য। এইটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা ভাঙছি এবং তাদের সবচেয়ে বড় কথা বলছেন তাদের প্রাচীন শিক্ষা পদ্ধতিকে যতক্ষণ না পর্যন্ত ভাঙতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে পারবো না। কিভাবে করব? উনি বলছেন কিভাবে করব। তাদেরকে ভাবাতে হবে, শেখাতে হবে যে যা কিছু বিদেশি, যা কিছু ইংলিশ তাই ভালো, এবং সেটাই হচ্ছে তাদের জন্য ভালো। গ্রেট ফর দেয়ার ওন কজ। তখন কি হবে? উনি নিজের কথা বলেন, দে উইল লুজ দেয়ার সেলফ এস্টিম, দেয়ার ন্যাশনাল কালচার, and they will become who we want them to become, a truly dominated country. তারা কিন্তু এসব আবিষ্কার করে ফেলেছে, তাদের দেওয়ার কিছু নেই, তারা ক্ষতি করতে শিখে গেছে। কিন্তু আমাদের এই শিক্ষা আসেনি কেন? আমরা তো ভুগছি, প্রচন্ড রকমের পরানুকরণে ভুগছি, যেটার কথা আপনি বললেন। স্বামীজি বলছেন জড়বাদের ঢেউ আসছে, অনর্থক ভোগ করছি। কেন? তার কারণ এই জিনিসটা আমাদের জানা নেই। স্বামীজি পরিষ্কার বলছেন, স্বামীজি এই কথাগুলি জানতেন না হয়তো, তাহলে তো অবশ্যই উল্লেখ করতেন। এটা লুকিয়ে লুকিয়ে হয়েছে ওদের মধ্যে, ওদের কথা। কিন্তু স্বামীজি বলছেন যে তোমরা, স্বামীজি অসম্ভব উদার, তখন ইংরাজি শিক্ষা চলছে, বলছি তোমরা এখন যে শিক্ষা লাভ করছো কতগুলো গুণ আছে বটে, কিন্তু তোমার কতগুলো দোষও আছে, এবং দোষটা এত বেশি যে গুণটা ডুবে যায়। কি বলছেন স্বামীজির কথা? বলছেন প্রথমত ওই শিক্ষায় মানুষ, প্রকৃত মানুষ প্রস্তুত হয় না। ওই শিক্ষা সম্পূর্ণ নাস্তিকতা ভাব পূর্ণ, নাস্তিকতা ভাব পূর্ণ। কিরকম? দেখুন স্বামীজির আইডিয়া দেখুন। বলছেন এরূপ শিক্ষায়, সম্পূর্ণ শিক্ষায় সমস্ত ভাব ভাঙিয়া চুরিয়া যায়, তাহা মৃত্যু অপেক্ষাও ভয়ানক। বুঝতে পারছেন না কি এখন আমরা যে মৃত্যু অপেক্ষা এই ধরনের বেঁচে থাকা ভয়ানক? স্বামীজির কথা আমরা শুনি না, আমরা কোনোদিন শুনতে চাই না, ভাবি ভদ্রলোক বুঝি সাহিত্য করে গেছেন। যখন আমরা বুঝি, মরতে বসি, তখন বুঝি প্রত্যেকটা কথা জ্বলন্ত সত্যি। আমাদের প্রত্যেকটা বিপদের যেন ধারা বিবরণী লিখে দিয়ে গেছে। তারপরে কি বলছেন? বালক স্কুলে গেল, সে প্রথমে শিখিল তার বাপ একটি মূর্খ, দ্বিতীয়ত তার পিতামহ একটি পাগল, তৃতীয়ত তার প্রাচীন আচার্যগণ একটি ভণ্ড, এবং শাস্ত্র বেদ সব মিথ্যা। উনি বলতেন শাস্ত্র চাষার গান। কেন শেখানো হলো? আমরা কেন প্রতিবাদ করলাম না? কেন করতে পারলাম না? বক্তব্য সেখানেই। শিক্ষা যদি ভুল হয়, মাতৃদুগ্ধ সম বলা হয়, নাস্তি জ্ঞান সমম চক্ষু। যার চক্ষু নেই তার কার্য তো বিভ্রান্ত হবেই। আমাদের এই বিভ্রান্তিকে আমরা কায়দা করে ঢাকতে পারবো না। এবং সে সম্বন্ধে স্বামীজি খুব দুঃখ করে বলছেন 16 বছর হওয়ার আগেই সে একটা প্রাণহীন, মেরুদণ্ডহীন, মূর্তিমান নায়ের সমষ্টি হয়ে দাঁড়ায়। তার সব বাজে, বাইরের সব ভালো। এই চিন্তাধারা আমাদের ভারতীয়দের প্রচুর যারা মুসলিম উৎপাদন করতেন, সবার হাত কেটে দিয়েছিল ইংরেজ। আমাদের লোহা, আমাদের কাঠ, আমাদের পণ্য তৈরি, এগুলো সারা পৃথিবীতে মেড ইন ইন্ডিয়া বলে বিক্রি হতো, এবং সবাই তার উপর নিজের নাম লিখতো ঘষে ঘষে। এই ইতিহাস আমরা কি জানি? জানানো হয়নি। কলোনিয়ালিজম শুধু সবচেয়ে বড় কথা নয়, আমরা অত্যাচারিত হওয়ার জন্য মাথা পেতে দিয়ে অত্যাচার করছি, নিজেদের ঘৃণা করতে শেখানো হয়েছে। আমরা কিন্তু নিজেদের ঘৃণা করতে আমরা চাই না, শেখানো হয়েছে। সুতরাং আমাদের কতগুলো জিনিস জানতে। শিক্ষা কি?
প্রত্যেকটা জিনিস খুব বড় করে বলার মতো, তবু ছোট করে বলবো, স্বামীজির কথা বলবো। স্বামীজি যেটা বললাম প্রথমেই, স্বামীজি আমাদের দুঃখ কষ্টের অজ্ঞানের যে ধারা বিবরণী দিয়েছেন, তার প্রত্যেকটি সমাধানেরও ধারা বিবরণী পাশে দিয়েছেন। ধারা বিবরণী পড়ার মতো বুদ্ধি আমাদের হয়নি, মোহগ্রস্ত হয়েছিলাম, ভাবলাম অন্য দেশের গিটারে গান বাজিয়ে বুঝি আমি ভালো গায়ক হব, ও দেশের ফাটা কাপড় পরে বুঝি আমি বেশি সভ্য হব, ও দেশের কথা ইংরাজি তর্জমায় বলতে পারলে বুঝি আমার মাতৃভাষা থেকে বেশি উন্নতি লাভ হবে, আমার গর্বের ব্যাপার হবে, আমরা সবাই গর্ব অনুভব করব। এর থেকে ভয়ঙ্কর রকমের ধ্বংস কখনো হয়নি। এই ধ্বংসের পরিমাণ হচ্ছে আমাদের এই দুঃখ। প্রযুক্তির কথা আপনি বললেন, স্বামীজি প্রযুক্তির কথা 100 বার বলেছেন, কিন্তু স্বামীজি এক জায়গায় বলছেন শিক্ষার সার বস্তুকে আমি ধর্ম বলিয়া মনে করি। অর্থাৎ কি ধর্ম? বেলপাতা, তুলসী পাতা, চন্দন, ঘন্টা, সে সম্বন্ধে যথেষ্ট ব্যঙ্গ স্বামীজি করেছে, যথেষ্ট দুঃখিত হয়েছে যে খেতে না পেয়ে মরে যাচ্ছে, এদিকে কাশে বৃন্দাবনের দরজা লক্ষ লক্ষ টাকা খরচ করে বন্ধ হচ্ছে আর খুলছে। তোদের মাথায় কি বুদ্ধি আছে যে এটা বুঝিস? এই দুঃখ স্বামীজি থেকে কেউ বেশি পাননি। স্বামীজি চেয়েছেন যে আমাদের সে ভারতে প্রযুক্তি আসুক, কিন্তু প্রযুক্তির সঙ্গে কতগুলো দুষ্ট যেন পশু না ঢুকে পড়ে। সেটা কে রক্ষা করবে? আমাদের আত্মসম্মান, আত্মশ্রদ্ধা এবং আমাদের অত্যন্ত গৌরবময় প্রাচীন যে সভ্যতা, সেটা রক্ষা করবে। সে রক্ষা বস্তু যদি আমি না চাই, না জানি, তাহলে রক্ষা কে করবে? সে আমাদের চলে আসা, বয়ে আসা কিছু আমাদের নিজস্ব কিছু আমাদের পরম্পরা, সে মহান ধর্মের কিছু জাস্ট অনুরেণু কিছু আমাদের মধ্যে এখনো যে আছে, তাই আমাদের চরিত্র বল হয়ে আমাদের প্রোটেক্ট করছে। আচ্ছা, কথা কি? প্রথম কথা, স্বামীজির শিক্ষা সম্বন্ধে কি বলেছেন? প্রথম উদ্দেশ্য কি? আমাদের মধ্যে পূর্ণত্বের বিকাশের নাম শিক্ষা। বিকাশ বলা হয়েছে, রোপণ বলা হয়নি। পূর্ণত্ব রোপণ করা যায় না, বিকাশ করা যায়। যেটা পূর্ণ নেই তাকে পূর্ণ দেওয়া যায় না, দেওয়া নেওয়ার ব্যাপার না। পূর্ণত্ব আছে, এটা পৃথিবীর কেউ কোথাও বলেনি, ভারত বলেছে। দ্বিতীয় কথা, সেটা বিকাশ করা যায়। আমি বাজে তো বাজেই, তুমি ভালো তো ভালো, ফ্যাটালিস্টিক থিওরি নয়। বিকাশ করা যায়, সেটাই শিক্ষা। যদি বিকাশ করা না যেত তাহলে শিক্ষার প্রয়োজন ছিল না, যেমন থাকো তেমনই থাকো। এই শিক্ষাই একমাত্র চাবি, যা দিয়ে ওই বন্ধ তালাটাকে খোলা যায়। তার প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে 3-4টে জিনিস স্বামীজি খুব কথা বলেছেন। একটা হচ্ছে ইচ্ছা শক্তির বিকাশ, 2 হচ্ছে একাগ্রতার বিকাশ, 3 হচ্ছে মহত্ব এবং নিঃস্বার্থতার বিকাশ, এবং 4 হচ্ছে পরার্থপরতার প্রকাশ। আমরা মনে করে ফট করে বুঝতে পারি না ইচ্ছা আবার কি। আপনি একটি বড় লোককে বলুন, ভাই এটা করবে, এটা তো ভালো, হ্যাঁ বুঝলাম মহারাজ সবই, কিন্তু ইচ্ছা করে না, আলটিমেটলি করে উঠতে পারি না, কিছুতেই আর মন বসে না, অমুক তমুক। দেখুন, সে ইচ্ছার কাছে হেরে যাচ্ছে, বারবার পরাজয়টা ইচ্ছার কাছে হচ্ছে। মানলাম সে বিরাট ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, তার কোটিপতি, আমার পয়সা নেই, অনেক পয়সা এসে গেছে, সেটা ভালো করে কি করে ব্যয় করতে হয়, কেন এলো, কি করবি, সেইটা বুঝতে কেউ পারছে না। সবাই হচ্ছে ভিকটিম অফ ওয়েলথ, ভিকটিম অফ প্রসপারিটি, ভিকটিম অফ নেম অ্যান্ড ফেম। তারা ওটারই শিকার। সুতরাং আমাকে ভুল দিশা দেখালে আমি সেখানে গিয়ে ডুবেই মরবো। সুতরাং ইচ্ছা শক্তি এবং পরার্থপরতা যার হয়নি, সে কিন্তু শিক্ষিত হয়নি স্বামীজির মতে। এটা খুব বড় একটি চ্যাপ্টার। ইচ্ছা শক্তি সম্বন্ধেই অন্তত পক্ষে অনেক দিন ধরে কথা বলা যায়, কারণ স্বামীজি বলতেন ইচ্ছা শক্তি হচ্ছে এমন একটি জিনিস যা কারুর দ্বারা প্রভাবিত নয়, এবং যা সম্পূর্ণ সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে আসে, যেটা কোনো ফেট দিয়ে, কোনো ভাগ্য দিয়ে নির্ধারিত হয় না। আমার জিন কম, আমার বুদ্ধি কম, আমার পরিবার অশিক্ষিত, আমার সকাল থেকে পড়াশোনা হয়নি, আমি খাদ্য পাইনি, সব বুঝলাম, সব থিওরি যদি মেনেও নিই, কিন্তু ইচ্ছা শক্তির থিওরি কিন্তু কোথাও নেই। স্বামীজি বলছেন এটা একমাত্র শক্তি যা মানুষের হাতের মুঠোর মধ্যে আছে। সুতরাং এটা হচ্ছে উদ্দেশ্য। গোলমালটা কোথায় হচ্ছে? উদ্দেশ্য হলে সেটা ধারণা হয়নি, এই বিপদে ধারণা হচ্ছে। বিপদ যদি আপনি ভালো করে দেখেন, এই জন্য বলছি করোনা আমাদের শিক্ষা দিয়েছে। করোনা একটি কল্যাণকরী জিনিস।
বিপদ বিপদ বলে চিৎকার করছি, কারণ স্বার্থপর হতে বাধ্য হচ্ছি, অন্যকে কামড়ে দিতে বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছি? এটুকুনি ইচ্ছা শক্তি নেই? কেন পরার্থপর হতে পারছি না? এটুকুনি সাহস হয়নি? তাহলে যে জিনিস, যে পয়সা বৈভব আমাকে সাহসী করে না, পরার্থপর করে না, সেই তাতে কিসের আনন্দ? আনন্দ তো ছিলই না। একদিন তো লুকিয়ে লুকিয়ে যে যার সম্পত্তি রক্ষা করছিল, ঈর্ষা করছিল, পরশ্রী কাতরতার একটি শোভাযাত্রা বার করেছিল। কিন্তু যেই দেখলো বিপদ, তখন সেগুলো খসে গিয়ে একটি কাঁচা পশুর স্বভাব বেরিয়ে আসছে। তাতে আমরা ভয় পেয়ে যাচ্ছি, না তাহলে তো করোনা ভালো নয়। আমরা তো তাই বলি, যখন আমরা চিকিৎসায় বলি ভিতরে একটা রোগ চাপা আছে, সেটাকে কেটে যদি আমি বার করতে পারি সেটাই চিকিৎসা। সেটাকে চেপে রাখাটা কোনো চিকিৎসা? করোনা হচ্ছে চিকিৎসক, সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখবেন আমাদের সব শিক্ষা, অর্জুনের শিক্ষা বলুন, গীতায়, উপনিষদে নচিকেতা শিক্ষা বলুন, সব শিক্ষা দেখবেন আমাদের ক্রাইসিসের মধ্যে দেওয়া হয়েছে। কখনো বিছনায় শুয়ে শুয়ে শিক্ষার কথা বলা হয়নি, কারণ তাতে অশিক্ষার বোধই হয় না। সুতরাং দ্বিতীয় হচ্ছে বোধ। প্রথম হচ্ছে শিক্ষা কাকে বলে, দ্বিতীয় হচ্ছে শিক্ষার বোধ কি, বোধ হতে হবে। তৃতীয় হচ্ছে বোধ হওয়ার পরে বুঝতে পারবো ভ্রান্তিগুলো কোথায় ছিল, কোন জায়গায় আমাদের ভুল হয়েছে। আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে শিক্ষা পদ্ধতিতে। তার প্রথম কথা হচ্ছে ফান্ডামেন্টাল উদ্দেশ্য। দুটো জিনিস, একটা যে বোধে ভুল হয়েছে, চিনতে ভুল করেছি যে আমাদের শিক্ষা পদ্ধতি ভুল হয়ে যাচ্ছে, সরে যাচ্ছি আমরা। ওই যে বললাম বেদ হচ্ছে চাষার গান, আর সব আচার্যগুলি ভণ্ড, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আপনি যে কাউকে জিজ্ঞেস করে দেখুন, আপনার বাড়িতে যদি কোনো আপনার সন্তান মনে করে আমার মা দুশ্চরিত্রা এবং বাবা হচ্ছে একটি চোর, সে বাড়ির কি অবস্থা জানেন? এবং সে তাতে গৌরব ফিল করে। এটা দেশের সম্বন্ধে একই কথা। এই সম্পূর্ণ নৈরাজ্য, সম্পূর্ণ ভয়ঙ্কর দুর্ভাগ্য, এটা হচ্ছে আমাদের এই অশিক্ষাজাত এই ভয়ঙ্কর দিনের আসল কারণ। চিনতে হবে। স্বামীজি চিনিয়ে দিয়েছেন, বললাম ধারা বিবরণী করে চিনিয়ে দিয়েছেন। শিক্ষা নিয়ে এত ভাবনা কারণ নেই, আমরা ইমপ্লিমেন্ট এখনো করতে যাইনি। যে শিক্ষা আমাকে পরাধীনতা দিয়েছে, কি করছে? ফিজিক্সটা পড়তেই হবে, মুখস্থ করতেই হবে, পাশ করতেই হবে, সারাদিন অত্যাচার। এর থেকে বড় অত্যাচার হয় না। কোনো স্বাধীনতার, কোনো স্বচ্ছন্দতার আলো কি দেখিয়েছে? দু একজন প্রতিভাবান যে অঙ্ক না করে থাকতে পারে, সে নয় অঙ্ক করুক, কিন্তু যে চাষ করতে ভালোবাসে, যে গান করতে ভালোবাসে, যে একটা পাতা সাজাতে ভালোবাসে, যে একটা মোবাইল রিপেয়ার করতে ভালোবাসে, আমি খুব আশাবাদী যে আগামী শিক্ষা যে নীতি আসছে তাতে আশা করি এই স্বাধীনতার দ্বার একটু খুলবে। সবাই নিজেকে প্রকাশ করতে পারবে এবং প্রকাশের সঙ্গে সঙ্গে যে অর্থনৈতিক প্রতিষ্ঠা, সেটাও লাভ হবে। প্রকাশ করলুম অথচ মরে গেলুম, যে এই শিক্ষা কদিন থাকে? এটাকে স্বামীজি বললেন প্রযুক্তিগত ভাবে তাকে প্রতিষ্ঠিত করে, যাতে দশের দেশের কল্যাণ, আমারও আনন্দ, দুটোই হয়। এবং তার যে মূল কথা সেটা হচ্ছে আমরা বুঝলাম যে ভুল কোথায়, দ্বিতীয় হচ্ছে তাকে ঠিক করবো কি। দু রকমের ঠিক হয়, একটা যে পাঠ্যসূচিগত ঠিক করা, ক্যারিকুলাম ঠিক করা, কোর্স ঠিক করা, সে সম্বন্ধে আর দ্বিতীয় কথা বলছি না। আপনি যদি বইগুলি উল্টে দেখেন তাহলে বুঝবেন যে কি ভয়ঙ্কর ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিদিন বছরের পর বছর মানুষকে অপশিক্ষার দিকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা তথাকথিত বুদ্ধিমান লোকেরা যারা বলি বুঝি, তারা কিছুই করেনি। কারণ এ সম্বন্ধে বোধ হওয়া শুধু পড়াশোনায় পাশ করলে হয় না, এই জন্য স্বামী বিবেকানন্দদের আসতে হয়, কারণ জিনিসটা অত্যন্ত সূক্ষ্ম। আমরা মনে করি আমরা তো কিছুই বুঝতে পারি, তাহলে আমাদের এই দুর্দশা হয়। বুঝতে কেন পারি না? কারণ আমরাও সেই শিক্ষায় শিক্ষিত। এই ভয়ঙ্কর একটি সাইকেল, ফিউশন রিয়াকশন বা ফিশন রিয়াকশন বাড়তে থাকে, ক্রমশ গণিতক হিসেবে বাড়তে থাকে। দ্বিতীয় ঠিক করার পদ্ধতি হচ্ছে ঘরে বসে ঠিক আমাদের ঘরের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। আমাদের পিতামাতাকে ভালো হতে হবে। একজন পিতামাতা জানেন না, তিনি আলাদা হয়ে ভাবলেন খুব মজায় থাকবো, আনন্দে দুজনে থাকবো, হ্যাঁ, একটু ছোট ছোট সংসার বানালেন, মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, ভোগের দিকে, ঝগড়ার দিকে, ঈর্ষার দিকে কোনো কমতি নেই। তারা ভাবছে বাচ্চাটা তো হয়েছে ছোট, আর কি বুঝবে। ওরা জানে না যে একটি বাচ্চা 5 বছর পর্যন্ত তার মনের মধ্যে সাদা কাগজ থাকে, সে কিচ্ছু বলে না, সে কিচ্ছু
প্রকাশ করে না, কিন্তু তার সব জিনিস ভিতরে একদম পার্মানেন্টলি লেখা হয়েছে। আমরা বলি ব্লু প্রিন্টিং অফ চাইল্ডহুড সাইকোলজি। সে যা যা দেখে একটি স্পঞ্জের মতো শুষে নেয়। আপনি দেখবেন আপনার বাচ্চাকে যদি রাশিয়ায় রেখে আসেন, সে দেখবেন 3 মাসে যা রাশিয়ান বলছে, আপনি একটি বয়স্ক লোককে দেখলে সে 30 বছর অত ভালো রাশিয়ান বলতে পারবে। কি করে শিখলো? সে তো অবোধ ভালো। কি করে শিখলো? কারণ সে তখন সম্পূর্ণভাবে শিখছে। মূর্খ বাবা মা তা জানে না, তারা ঝগড়া করছে, মিথ্যে কথা বলছে। শিক্ষা কি হলো? বাচ্চা ওগুলোই শিখলো, তারপরে আর তাতে প্রলেপ দিয়ে কোনো কাজ হয় না। সুতরাং বাবা মা জানেন না যে সঠিক পিতামাতা কি করে হতে হয়। তারপরে তাদের ইন্ধন, ইঞ্জিনিয়ার হতে হবে। দেখছো পাশের বাড়ি কত ভালো, দেখেছো ও কত নম্বর পায়, আচ্ছা ওকে দিয়েই তুমি খাবে না, নিজেই খেও। তাকে যার পর নাই অত্যন্ত স্বার্থপর এবং একটি বাধ্যতামূলক ভাবে একটি সফলতা আর জীবিকার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জীবন আর জীবিকা এক নয়। আমি খুব খুশি এই জন্যেই যে আগামী শিক্ষা পদ্ধতি একটি সাধারণ ছেলে যার ভিন্নতর প্রতিভা আছে, সে চাই দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। ইঞ্জিনিয়ার ডাক্তার হতেই হবে না। ইঞ্জিনিয়ার ডাক্তার অত্যন্ত মহান কার্য, কিন্তু যেটা পারে না তাকে কি বসে বসে ভিক্ষা করতে হবে? এটা তো গেল জীবিকা। হ্যাঁ, স্বামীজি বলছেন খালি পেটে ধম্ম হয় না, পেট ভরতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে জীবিকা। যেমন আপনারা কৃষি জায়গায় কাজ করছেন, দেখবেন আমরা যদিও মনে করি আমাদের কৃষি প্রধান দেশ, আসলে তা নয়। আমাদের অত্যন্ত বুদ্ধিজীবীর দেশ। কৃষিতে পরিণত হয়েছে যখন ব্রিটিশরা আমাদের ভাত কাটলো, অত্যাচার করলো, সব শিল্প নষ্ট করলো, তখন আমাদের কৃষি একমাত্র পদ্ধতি হয়ে দাঁড়ালো। তার আগে কৃষি আমাদের পদ্ধতি ছিল না। আমরা বলি কৃষি মাত্রিক, তা নয়। আমাদের প্রচন্ড বুদ্ধির দেশ। এখান থেকে বুদ্ধি সারা পৃথিবীকে প্লাবিত করেছে। মহান চিন্তার দেশ। কিন্তু এখন হাত কেটে দিয়েছে, খাবে কি? চাষ করে। বেশ আছে, তাই করুক। এই চাষের ক্ষেত্রে আপনারা যে কাজ করছেন বিভিন্ন রকমের কার্যকরী ক্ষেত্রে, তা যেন কোনো রকমে শুরু হয়েছিল। যদি এটি সত্যি সত্যি মেইন স্ট্রিম এডুকেশনের মধ্যে ঢুকে পড়ে, যদি সত্যি সত্যি তাদের সেই সম্মান, কাজের সম্মান এবং তাদেরটাই সেই পারিতোষিক দেওয়া যায়, সেই পারিশ্রমিক দেওয়া যায়, তাহলে আমার তো মনে হয় শয়ে শয়ে অত্যন্ত বীর শিক্ষাগত মানগত ভাবে ছেলেরা বেরোবে, মেয়েরা বেরোবে, যাতে কিনা দেশের অশেষ কল্যাণ হবে। আমাদের আর বাইরের দেশের প্রযুক্তির উপর কোনো নির্ভরই করতে হবে। সুতরাং এই শিক্ষা অত্যন্ত পুরোদমে চালিয়ে যাওয়া উচিত, কিন্তু সঙ্গে আত্মশ্রদ্ধা, ভারতীয় ঐতিহ্যের শিক্ষা, ভারতীয় নীতির শিক্ষা, সার্বজনীন উদারতা শিক্ষা, সার্বজনীন গ্রহিষ্ণুতা শিক্ষা এবং সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা, এ যদি আমরা না দিই, তাহলে কোটি কোটি কথা, কোটি কোটি বিলিয়নিয়ার, কোটি কোটি পয়সা সম্পন্ন দেশ বালির মতো ধ্বংস হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হচ্ছে। কে দেখালো? করোনা। ইতিহাসের কথা না, এখন ঘটছে। এই বালির দুর্গের মতো পড়ে যাবে। সেই জন্য আমরা এই দিকে আমরা যেন কখনো ভুল না করি, যেটা আমি প্রথমেই বললাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সে ভয়ানক ভয়ানক আকুতি এক শিক্ষকের প্রতি, যে আমরা এই যে প্রযুক্তি এত হই করলাম, দেশ হিংসা ঠিক করতে পারলাম না, সম্প্রীতি করতে পারলাম না, মানবতা করতে পারলাম না। কি হলো? সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় ডাক্তাররা প্রতিদিন বসে বসে হাসতে হাসতে লোককে খুন করলো, নিষ্পাপ মানুষকে খুন করলো। এই যদি বলেন প্রযুক্তি, এই যদি বলেন আমাদের গৌরব করতে হবে, তাহলে আমি তার সঙ্গে একমত হতে পারবো। সেই জন্য আমাদের প্রাচীন ভারতীয় ঐতিহ্য ফিরিয়ে আনতে হবেই হবে, শিক্ষাগত ভাবে, ঐচ্ছিকগত ভাবে নয়, এডিশনাল সাবজেক্ট নয়, কম্পালসারি সাবজেক্ট। এবং স্বামীজির এই কথা আমি বারবার বলবো, পুনরায় বলছি, এই বলেই শেষ করছি, যে শিক্ষা হচ্ছে আমাদের ভিতরের পূর্ণত্বের প্রকাশ। যে পূর্ণত্ব আমাদের প্রথম থেকেই আছে, এই কথার কোনো মূল্য হয় না, এটা অমূল্য বললেও কম বলা হবে। এইটা হচ্ছে ভারতের শ্রেষ্ঠ আবিষ্কার। স্বামীজি যখন চিকাগো বক্তৃতায় বলেছিলেন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, অমৃতের কি আহা কি সুন্দর অমৃতের নাম, আপনি জানেন তখন আমেরিকা কি ভয়ানক কাজ হয়েছিল? কেউ কেউ হাউ হাউ করে কেঁদেছিলেন। যারা গোড়া ইহুদি, তারা কবিতা লিখে লিখে তখনকার দিনে খবরের কাগজে লিখেছিলেন, নাম না জানিয়ে, যে আমি প্রথম জানলাম যে আমি একজন অসাধারণ ইহুদি হতে পারি।
আমরা পাপী নই। মানবতার গান সবসময় মহত্বের গান, প্রত্যেকের ভিতরের মহত্বকে সে টেনে বার করে আনে, সেটাই শিক্ষা। সেই শিক্ষা একদিনে আলোচনা করার মতো নয়, তবে এইটুকুনি আমি নির্দ্বিধায় বলতে পারি, স্বামী বিবেকানন্দের কথা যদি আমরা একটু বুঝি, একটু আলোচনা করি, চিন্তা করি সক্রিয়ভাবে, অ্যাডিশনাল সাবজেক্ট করা চলবে না। মানুষ এখন এত স্বার্থপরতার দরজায় দাঁড়িয়ে আছে যে সুযোগ পেলেই সে অন্যকে ঠকাবে, সুযোগ পেলেই সে স্বার্থপর হবে, বড় বড় কথা বলবে, কিন্তু ঘর গোছাবে তা সে ঘরও সামলাতে পারবে না, সে নিজে ওষুধ খেয়ে বা আত্মহত্যা করে মরবে। একটি সেলফ ডিস্ট্রাকটিভ জায়গায় এসে দাঁড়িয়েছে। এই শিক্ষার জন্য শিক্ষক, মা বাবা, এদের দায় সবচেয়ে বেশি। কেন? এই অশিক্ষিত এবং এই ভয়ঙ্কর দুর্দশার কারণও হচ্ছে অশিক্ষিত শিক্ষক এবং অশিক্ষিত মা বাবাদের দায়। এই দায়িত্ব তাদের, বুঝতে হবে, শিখতে হবে, নিজেদের হতে হবে, সেটাই প্রসার হবে। স্বামীজি বলছেন চুরি করিও না, সবাই শুনেছে, কিন্তু তারা দেখেছে কজনকে যারা চুরি করে না? যদি না দেখতে পারে সে শিক্ষা হয় না। যেটা আপনাকে বলছিলাম, পেডিয়াট্রিক সাইকোলজি, বাচ্চাদের সাইকোলজি, তারা কখনো ইনস্ট্রাকশন বোঝে না যে বাবা মিথ্যে কথা বলো না, কিছু বুঝবেন। কিন্তু আপনি যদি মিথ্যা কথা না বলেন, সেটা সে চিরজীবনের মতো শিখে যাবে। উল্টো ভাবে আপনি যদি মিথ্যা কথা বলেন, সে কিন্তু চিরজীবনের মতো শিখে যাবে এটাই করতে। They see and learn, they don't understand instructions. এই জিনিসগুলো জানতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বামীজির শিক্ষা পদ্ধতি আনুন, যেখানে কোনো জাত পাত, কোনো না, কোনো নিষেধ, কোনো কিচ্ছু নেই। স্বামীজি বলতেন যে আমরা তো অবাক হয়ে যেতাম, যাকে আমরা ভাবতাম কিছু না, স্বামীজি শ্রীরামকৃষ্ণ তার মুহূর্তে জীবনের গতি ফিরিয়ে আনতেন। আমরা জানতাম যার কিচ্ছু হবে না। এই হচ্ছে শিক্ষা। আমরা মিষ্টি দুধে চিনি দিয়ে আর কি হবে? যে ভালো সে তেমনি ভালো হবে, কিন্তু যেখানে মিষ্টি দেওয়া নেই সেখানে আমাদের মিষ্টি দিতে হবে। যদি আমার অন্তরে সে মধু বা মিষ্টি থাকে, সেটা আমাকে দিতে হবে, দেওয়ার মতো কিছু অর্জন করতে হবে। এবং সেই জন্য ইউনিভার্সিটি পাস করতে হয়নি একদিন। আমি তো খুব আনন্দ পাবো যদি সেটা ইউনিভার্সিটির মধ্যেও ঢোক, তাহলে ভুল করে হোক, বাজে করে হোক, স্বার্থপর হয়ে হোক, টুকে হোক, অন্তত ভালো কথাটা একবার কানে ঢুকবে। একটি কেঁচোর পেটে কটা ব্যাকটেরিয়া আছে, তার থেকে জানা অনেক বেশি প্রয়োজন আমার অন্তরে কত সমৃদ্ধি আছে। সেটা না জেনে একটি অশ্রদ্ধার পিণ্ড হয়ে, একটি সেলফ ডিস্ট্রাকটিভ বড়লোক জাত হয়ে কোনো লাভ হবে না। আমাদের পৃথিবী শিক্ষা দিচ্ছে বড়লোক জাত হয়ে কি দশা হয়। আমাদের এই অসাধারণ ঐতিহ্যকে যে আমরা অস্বীকার করি, তাহলে আমাদের মতো আত্মঘাতী আর কেউ হবে। সুতরাং শিক্ষার উদ্দেশ্য, বিধেয়, তার সমস্যা ও সমাধান সবটাই স্বামীজির থেকে আমরা পাবো, আমাদের অনুধ্যান করব, বুঝবো, তাহলে আমরা অবশ্যই ভালো হব। এবং যারা মনে করে তারা কিছু জানে না, স্বামীজি বলতে নিপীড়িত, দরিদ্র, তাদের ভগবান বলেছে, তাদের জন্য যদি কিছু করা যায়, মনে করবেন না তারা সত্যি সত্যি দরিদ্র বা সত্যি সত্যি বাজে। তারা, স্বামীজি পরিষ্কার বলছেন, তারা তোমাদের থেকে বহুগুণে শিক্ষিত। তার কথার মধ্যে আছে, মনে করিস না তোরা খুব বড়। তাদের নিঃস্বার্থপরতা, তাদের বিশ্বাস, সারল্য, শ্রদ্ধা তোদের থেকে অনেক বেশি। এর গুণ, এর কোনো অর্থকরী গুণ আমরা দিইনি। শ্রদ্ধাবান হলে তাকে 3 পয়সা বেশি দিই না। চুরি করলে, কায়দাবাজি করলে, হ্যাঁ, মিথ্যা কথা বলাতে পারলে তাকে পয়সা বেশি দিই। কি করে আমাদের দেশে চরিত্র হবে? যেখানে চরিত্র নেই সেখানে তথাকথিত তকমাধারী শিক্ষা থাকলেও অশিক্ষা এবং দুর্দশায় নিপীড়িত এবং অত্যন্ত রকমের গ্রস্ত একটি আত্মঘাতী সম্পন্ন দেশেই পরিণত হতে হবে। সুতরাং মানুষ চাই, স্বামীজি বলছেন, পশু নয়, মানুষ চাই। এই কথা বারবার আলোচনা করলে আমাদের মাথায় ঢুকবে, একবারই ঢুকবে না। আমাদের যেমন বৈভবের প্রতি বৃত্তৃষ্ণা নেই, আমাদের সেরকম এই ভয়ঙ্কর অবস্থাতেও, স্বার্থপরতাও আমাদের কোনো বিতৃষ্ণা নেই। এটা ভয়ঙ্কর রোগ। আমরা না চাই, না বুঝি নিজের স্বস্তি, না বুঝি অন্যের স্বস্তি, না চাই নিজের উন্নতি, না বিশ্বাস করি বা সহ্য করি অন্যের উন্নতি। এর থেকে বড় ভয়ানক রোগ বোধহয় আর কিছু হয় না। এর সব কারণ হচ্ছে আমরা আমাদের শিক্ষাকে ত্যাগ করেছি, নিজেদের আইডেন্টিটি, স্বামীজি বলতেন ইন্ডিভিজুয়ালিটি, আমরা নিজের ইন্ডিভিজুয়ালিটি ভুলে গেছি। মনে করেছি আমি চাষি, আমার বাবা চাষা, আমার সব শুদ্ধ চাষা, আমাদের বেদ বেদান্ত চাষার গান। এর
থেকে ভয়ানক দুঃখ, ভয়ানক আত্মহনন, ভয়ানক আর কিছু হতে পারে। লুকিয়ে লুকিয়ে চুরি করে করে আমাদের সংস্কৃত সাহিত্য শিখছে, বুঝছে। তারা জেনে গেছে তাদের দুঃখের শেষ নেই, তাদের বৃত্ত বৈভব পূর্ণতার যে ভয়ানক করাল দুঃখ, সেই দুঃখের শেষ নেই। তারা বুঝে গেছে এটাই আমাদের শিক্ষা দেবে, বৃত্ত পয়সা ডলার আমাকে শিক্ষা দেবে না। এটা একটু বুঝতে হবে, শুধু নিন্দামুখর হলে চলবে না। বুঝে স্বামীজির পথে চললে আমরা শিক্ষিত হব, আমরা প্রাণবন্ত হব, আনন্দিত হব, অন্যকে আনন্দ রাখবো, নিজে সমৃদ্ধ হব, যশবান হব, অন্যকে সমৃদ্ধি দেব, অন্যকেও যশ দেব। এই হচ্ছে ভারতীয় ভাব, এই হচ্ছে ঠিক ঠিক শিক্ষার গতি। নমস্কার। বীর সেনাপতি বিবেকানন্দ। দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টারের সম্পাদক শ্রীমতী কাজলী মিত্রের কণ্ঠে আমরা এই গানটি এখন শুনব। আপনা ভূ
মিষ্টমমর নরবন্দ্যম বন্দে বেদতনু মুচ্ছিত গর্হিত কাঞ্চন কামিনী বন্ধম। প্রণাম স্বামীজি, প্রণাম শ্রী গুরু মহারাজ, প্রণাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, প্রণাম শ্রী শ্রীমা। আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করতে চলেছি। তবে যাদের ধন্যবাদ জ্ঞাপন না করে আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়, তাদের মধ্যে পূজনীয় স্বামী বুদ্ধ দেবানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী কৃপাকরানন্দজি মহারাজ, যারা সুদূর রাউরকেল্লা ও বেনারস থেকে তাদের মহামূল্যবান বক্তব্য আমাদের পাঠিয়েছেন, তাদের শতকোটি প্রণাম, অসংখ্য ধন্যবাদ। তার সাথে ধন্যবাদ জানাই বিভিন্ন জেলার স্কুল যারা দিব্যায়নের সাথে দীর্ঘদিন জড়িত আছেন এবং স্বামীজির আদর্শে কাজ করে চলেছেন অক্লান্তভাবে। এই মহামারী কোভিড-19 আবহতেও দিব্যায়নের সাথে সহযোগিতা করে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যেই সব ছাত্রছাত্রীরা আজকে আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন এবং যারা করেনি তাদের সকলকে আমাদের অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ জানাই তাদের। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।